যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ পরিচালনার ক্ষমতায় যেতে পারি, আমরা এই মাফিয়াদের, এই দুর্বৃত্তদের যে ক্ষমতাকে কুক্ষিগত করে বাংলাদেশের 95% মানুষের সম্পদ 5% মানুষের কাছে নিয়ে যাওয়ার যে রাষ্ট্র ব্যবস্থা রয়েছে সেটাকে আমরা ভেঙে চুরে চুরমার করে দিতে চাই এবং বাংলাদেশের জনগণের অর্থ সম্পদ বাংলাদেশে নিয়ে আসতে চাই। একটা প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে আমরা সংসদে যেতে চাই না। আমরা চাই জনগণ ভোট দেয়। আপনারা সবাইকে উদ্বুদ্ধ করেন জনগণ যাতে আগামী 12ই ফেব্রুয়ারি সকলে ভোট কেন্দ্রে যায়। বিশেষ করে আমি মা বোনেদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই আপনারা ভোট কেন্দ্রে যেয়ে আপনাদের পছন্দের, আপনারা যাকে মনে করছেন প্রার্থী, তাকেই আপনারা ভোটটা দেন। তাতে করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক। এর মাধ্যমে যেই নির্বাচিত হয়ে আসবে কোনো অসুবিধা নাই, আমরা তাকেই সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি যেদিন থেকে আদর্শকে লালন করতে শিখেছি তখন থেকেই জেনেছি আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দল। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের জনগণের অধিকার এবং গণতন্ত্র এই বিষয়গুলোকে আমাদের মৌলিক দায়িত্ব হিসেবে মনে করি। আপনারা দেখছেন যে কয়েকদিন যাবৎ একটি রাজনৈতিক দল আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, মহান মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আমি বলবো যে এই ধরনের অপচেষ্টা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। স্বাধীনতার 54 বছর পর এসে আমাদের স্বাধীনতার ইতিহাসকে, আমাদের ভাগ্য আসলেই খারাপ। বিগত 17 বছর একটি দল মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে পকেটে ভরে তাদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে তাদের সকল অপকর্ম জায়েজ করার চেষ্টা করেছিল। এখন আরেকটি দল এসে মুক্তিযুদ্ধই হয় নাই, স্বাধীনতাই হয় নাই, এই ধরনের একটা বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে। আমি বলবো যে দিল্লি নয়, পিন্ডি নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের এই যে নতুন স্লোগান, সবার আগে বাংলাদেশ, আমরা বাংলাদেশ রাষ্ট্রকে এমনভাবে বিনির্মাণ করতে চাই যাতে আমরা মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারি এবং আমাদের উপর অন্য কোনো দেশে, সেটা যেই দেশই হোক, অন্য কোনো দেশের আধিপত্য কর্তৃত্ববাদ আমরা মেনে নেব না। আমরা বিশ্বের দরবারে বাংলাদেশ জাতি, আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে, কয়েকটা দেশ স্বাধীন হয়ে এরকম মুক্তিযুদ্ধ স্বাধীন হয়েছে, আপনারা ইতিহাস জেনে দেখবেন, খুব বেশি নয় কিন্তু। অতএব আমাদের এই যে গৌরবোজ্জ্বল ইতিহাস, এটাকে কেউ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে আমি অন্য আর কিছুই বলবো না, আমি খালি এতটুকুই বলবো, তারা তাদের জবাব আগামী নির্বাচনের পরেই পেয়ে যাবে। এটা আমি বিশ্বাস করি। বাংলাদেশের জনগণকে বোকা ভাবলে অত্যন্ত ভুল হবে। বাংলাদেশের একদম নিম্নবিত্ত, নিম্ন শ্রেণীর যে কর্মজীবী ব্যক্তি রয়েছে, যার শিক্ষা দীক্ষা নাই, সেও জানে যে 1971 সালে কি হয়েছিল, সেও জানে যে এখন কি হচ্ছে বাংলাদেশে, বিগত 17 বছর কি হয়েছিল, কাদের কি ভূমিকা ছিল। আমরা শুরুর থেকেই বারে বারে বলে আসছি, আমরা একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা গ্রহণযোগ্য প্রশ্নবিদ্ধহীন নির্বাচন ব্যবস্থার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে রাষ্ট্র ক্ষমতার হস্তান্তর চাই। আমরা কোনোদিনও বলি নাই ভাই বিএনপিকে আইনে বসায় দেয় না, আমরা শুধু নির্বাচনটাই চেয়েছি। এবং আগামী দিনেও গণতন্ত্রকে সুসংহত রাখার জন্য প্রত্যেক 5 বছর অন্তর অন্তর নির্বাচন হবে। যদি আমরা নির্বাচিত হয়ে আসি, যদি আমরা ভালো কাজ করি, পরবর্তী 5 বছর পর জনগণই তার মূল্যায়ন করবে। আর যদি আমরা সেখানে ব্যর্থ হই তাহলে সমস্যা নাই, জনগণ যাকেই ভোট দিয়ে নির্বাচিত করুক, আমরা তাদের সাথে কাজ করে। কিন্তু এই যে বাংলাদেশকে বারে বারে বিভক্ত করার যে চেষ্টা, আওয়ামী লীগ এতদিন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি বলে দেশকে বিভাজিত করে রেখেছে। আজকে আরেকটা শক্তি এসে মুক্তিযুদ্ধ হয় নাই, বাংলাদেশ স্বাধীনই হয় নাই, এরকম একটা কথা বলে আবারও সেই বিভক্তিটাকে বাড়ানোর চেষ্টা করছে। এই রকম বিভক্তি একটা জাতির মধ্যে যদি জিয়ে রাখা হয়, আমি মনে করি এটা অত্যন্ত চরম অন্যায় একটি কাজ, যেটা বিগত দিনের রাজনীতিবিদ এবং এখন কিছু কিছু রাজনৈতিক শক্তি এই যে চেষ্টাটি করছে, সেই অপতৎপরতাকে আমরা রুখে দিয়ে সবার আগে বাংলাদেশ, সবাই আমরা বাংলাদেশি নাগরিক, সকলে এখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু মুসলমান ধনী গরিব সকল শ্রেণী পেশার মানুষ, আমরা সকলেই সমান অধিকার ভোগ করার অধিকার রাখি এবং আমরা সকলেই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে গণ্য হব। আমাদের মৌলিক অধিকার, আমাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার সকল সমান হিসেবে বিবেচিত হবে, বিচার পাওয়ার অধিকার সমান হিসেবে বিবেচিত হবে। এই ধরনের একটা আমরা বাংলাদেশ গড়তে চাই। এখানে আমার বাবার জন্মস্থান,
আমার জন্মস্থান গোপীবাগে। আমরা এই শহরে বেড়ে উঠেছি। এই শহরের প্রত্যেকটি সমস্যা, আমরা নিত্যদিনের যে সমস্যাগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল রয়েছি। এখানে একটা সমস্যা রয়েছে যে গ্যাসের সঞ্চালন লাইন অত্যন্ত পুরানো এবং প্রায় 70 বছর পুরানো। এটা আমাকে তিতাস গ্যাসের এমডি অবহিত করেন, যার কারণে বিভিন্ন গ্যাসের যে পাইপলাইনের বিভিন্ন জায়গায় অবৈধ কিছু সংযোগের কারণেও যে পরিমাণ গ্যাস আসলে প্রাপ্য ছিল, গ্রাহক যারা লিগালি তারা সেই গ্যাসের লাইন তারা নিয়েছেন, সেখানে চাপটা থাকে না। এছাড়াও বিভিন্ন উন্নয়ন কাজ যখন হয়েছে, সেখানে নিম্নমানের উন্নয়ন সামগ্রী ব্যবহার করা, অর্থাৎ নিম্নমানের পাইপ ব্যবহার করা বিভিন্ন স্থানে পাইপ লাইনেরও একটা সমস্যা দেখা দিয়েছে, যেটা দুর্নীতির কারণে হয়েছে বলে আমাকে জানানো হয়েছে। আমি আপনাদেরকে খালি সংক্ষিপ্ত এটা বলতে চাই যে আমাদের এই অঞ্চলে গ্যাসের সমস্যা একটা অন্যতম সমস্যা। জলাবদ্ধতা অর্থাৎ ড্রেনেজ সিস্টেম বিশাল একটা সমস্যা। সেটা আপনারা কি পরিমাণ ভোগান্তিতে পড়েন একটু বৃষ্টি বাদলার দিনে হলে আপনারা তখন সেটা বোঝা যায় এই এলাকায় আসলে যে সেখানে কি ধরনের সমস্যা রয়েছে। এর বাইরে এখানে মশা সমস্যা রয়েছে, এখানে পরিবেশের সমস্যা রয়েছে, এখানে যানজটের সমস্যা রয়েছে এবং অপরিকল্পিত নগরায়ন, অর্থাৎ এখানে যেভাবে পরিকল্পনা করা হয়েছিল সে পরিকল্পনার বাইরে গিয়েও অনেক উচ্চ বিল্ডিং এবং উচ্চ ক্যাপাসিটি সম্পন্ন ধারণ ক্ষমতা সম্পন্ন ভবন নির্মাণ করা হয়েছে, কিন্তু সেই পরিমাণ রাস্তা সেই ভবনের সাথে যায় না, বা সেই যে আমাদের যে অরিজিনাল যে বিল্ডিং কোড অর্থাৎ ভবন নীতিমালা ছিল, নির্মাণ নীতিমালা, সেই অনুযায়ী এখানে রাস্তাঘাট নাই। তো এই সকল সমস্যা সম্পর্কে আমরা অবহিত রয়েছি। আমাদের নতুন বাংলাদেশ গড়ার যে সংকল্প 31 দফার 3টি দফায় এখানে বলা হয়েছে যে স্থানীয় সরকার, এখানে আমাদের স্থানীয় সরকারকে আরও ক্ষমতাসীন করা হবে। স্থানীয় সরকারের মাধ্যমে ঢাকা শহরকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে দেখা গিয়েছে এখন যে বাতাসটা আমরা আমাদের নিঃশ্বাসের সাথে আমাদের শরীরে প্রবেশ করছে, সেই বাতাসে বিষাক্ত ধাতু এবং বিষাক্ত কেমিক্যালের পরিমাণ এত বেশি যে ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে দূষিত নগরীর তালিকায় প্রায় 250 থেকে 300 বড় বড় শহরের তালিকা করা আছে। সেখানে সবচেয়ে দূষিত নগরীর তালিকায় 1 থেকে 3 নম্বরে সবসময় ঢাকার অবস্থান রয়েছে, যা ওঠানামা করে। তো এই সকল সমস্যা থেকে আমরা আমাদেরকে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা মুক্তি দিতে চাই। এই যে আমাদের বিষাক্ত পরিবেশ, বিষাক্ত ধোঁয়া এবং অন্যান্য আমাদের যে সেখানে আমাদের খাদ্য বলেন বা বিভিন্ন রেস্টুরেন্ট বা বিভিন্ন বাজারে আমাদের যে ধরনের পরিবেশ থাকার দরকার ছিল, সেই স্বাস্থ্যসম্মত পরিবেশ না থাকার ফলে কিন্তু এখন আমাদের রোগীর সংখ্যাও দিন দিন বেড়ে যাচ্ছে। তা আমরা সেই আগামী দিনে আমাদের পরিবেশকে এমনভাবে গড়ে তুলতে চাই যাতে করে আমাদের এই নগরী তো বাসযোগ্য হয় এবং আমাদের এখানকার জনগণ তারা স্বাস্থ্যসম্মতভাবে সুস্বাস্থ্য নিয়ে বসবাস করতে পারে। আগামী প্রজন্মের যারা শিশুরা রয়েছে তারা যে এই ভয়াবহ পরিবেশে বেড়ে উঠছে, সেখান থেকে তাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য আমরা অন্তত কাজগুলা শুরু করতে পারি। আমাদের যে সমস্যাগুলো সেগুলা কিন্তু ইতিমধ্যেই চিহ্নিত। এই সমস্যাগুলো নতুন নয়, আমাদের এই পুরান ঢাকার এই অঞ্চলে এই সমস্যাগুলা বহু বছর ধরে বিদ্যমান রয়েছে। কিন্তু বিগত 17 বছরে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যে বিনা ভোটের যে সরকার বারে বারে এসেছে, তারা যেহেতু জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা ছিল না, যেহেতু জনগণের দুয়ারে এসে তাদেরকে ভোট চাইতে হয় নাই, তারা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে অন্যায়ভাবে ক্ষমতাকে দখল করে বাংলাদেশের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে। বাংলাদেশের 30 লক্ষ কোটি টাকা অর্থাৎ প্রায় 6টা বাজেটের সমান অর্থ বিদেশে পাচার করে দিয়েছে বিগত সরকারের আমলে। আমরা সেই রাজনীতির পুরোপুরি পরিবর্তন ঘটিয়ে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই। এই যে অর্থ পাচার করা হয়েছে, এখানে সরকারের সাহায্য ছিলই, কিন্তু এই মহোৎসবে যোগ দিয়েছিল খুনি হাসিনার যারা মাফিয়ারা ছিল, এই বড় বড় মাফিয়া গ্রুপ যারা
বাংলাদেশের জনগণের বিভিন্ন সময় তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য বলেন সেগুলা সিন্ডিকেট মাফিয়া করেছে, এবং সব সেক্টরে আমাদের মিডিয়াকেও সেই একই মাফিয়ারা নিয়ন্ত্রণ করছে। আজকে কিন্তু সেই মাফিয়ারা বহাল তবিয়তে রয়েছে। তা আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান উনি আসলে এবং যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা রাষ্ট্র ক্ষমতায় অর্থাৎ বাংলাদেশ পরিচালনার ক্ষমতায় যেতে পারি, আমরা এই মাফিয়াদের, এই দুর্বৃত্তদের যে ক্ষমতাকে কুক্ষিগত করে বাংলাদেশের 95% মানুষের সম্পদ 5% মানুষের কাছে নিয়ে যাওয়ার যে রাষ্ট্র ব্যবস্থা রয়েছে সেটাকে আমরা ভেঙে চুরে চুরমার করে দিতে চাই এবং বাংলাদেশের জনগণের অর্থ সম্পদ বাংলাদেশে নিয়ে আসতে চাই। যে আমাদের দল অত্যন্ত আন্তরিক, এই যে সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছি এগুলো সমাধান করার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করব এবং আমরা 3টি মেয়াদে আমাদের উন্নয়ন কর্মকাণ্ডগুলো চালিয়ে যাব। স্বল্প মেয়াদ, মধ্যম মেয়াদ, দীর্ঘ মেয়াদ। স্বল্প মেয়াদে আমরা এমন কিছু কাজ করব যেটা 1 বছরের মধ্যে জনগণ তার সুফল পাবে। মধ্যম মেয়াদ যেটা 1 থেকে 5 বছরের মধ্যে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো, এবং দীর্ঘ মেয়াদে যে পরবর্তীতে নির্বাচিত সরকারগুলো আসবে তারা যাতে কাজ করে যেতে পারে সেটার জন্য যে রাষ্ট্র কাঠামো দরকার, যে রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা দরকার, যেটাকে খুনি স্বৈরাচারী হাসিনার আমলে সম্পূর্ণ দলীয়করণ করে আওয়ামীকরণ করে ধ্বংস করে ফেলা হয়েছিল, সেটিকে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন করার জন্য আমরা আমাদের ভিত্তিটা রচনা করার জন্য আমরা কাজ করতে চাই। এটা হলো আমাদের মূল কথা। সবশেষে বলবো, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদেরই ছেলে, আপনাদের ক্যান্ডিডেট হিসাবে কিন্তু আমি আজকে এখানে আসছি। আপনাদের কাছে আমি ভোট চাবো না, কারণ আপনারা আমাকে কিভাবে জিতিয়ে নিয়ে আসবেন সেই দায়িত্ব এখন আপনাদের। আমি আপনাদের সন্তান, আপনাদের এলাকার ছেলে, আপনাদের প্রতিনিধি হিসাবে যদি আপনারা আমাকে সংসদে পাঠানোর ব্যবস্থা করেন, ইনশাআল্লাহ এই এলাকার যত সমস্যা রয়েছে, ঢাকার যত সমস্যা রয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের ভোটের অধিকার, গণতন্ত্র, এই বিষয়গুলোকে সুসংহত করার জন্য এবং সেই বাংলাদেশ গড়ার জন্য আমি মুরব্বীরা যারা রয়েছেন তাদের সহ পেছনে যারা তরুণ প্রজন্ম সকলেই আমাদের মা বোনেরা রয়েছেন সবার দোয়া এবং সহযোগিতা কামনা করছি। এই হলো আমার আজকের বক্তৃতা এবং বক্তব্য। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত দীর্ঘক্ষণ অপেক্ষা করে আমার এই দীর্ঘ বক্তব্য আপনারা শুনেছেন। ইনশাল্লাহ আগামী দিনে রাজনীতির ফল যাই হোক, নির্বাচনে হার জয় থাকবে। এটা হলো গিয়ে নির্বাচন যখনই করেছি তখন থেকে এই মানসিকতাটা আমাদেরকে ধারণ করতে হবে। এখানে জিতও হতে পারে, হারও হতে পারে, কিন্তু সে হারের ভয়ে আমি ভোট কেন্দ্র দখল করে জনগণের ভোটের অধিকার লুণ্ঠন করব, সেটা আমরা কোনোদিনও হতে দিতে চাই না, হতে দেব না ইনশাআল্লাহ। জনগণের ভোটের অধিকার পবিত্র আমানত, সেটাকে আমরা রক্ষা করে আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করব। আমৃত্যু জনগণের পাশে থেকে রাজনীতি করে যাব, জনগণের অধিকারের পক্ষে লড়াই করে যাব। এই ওয়াদা করে আজকে আমার বক্তব্য শেষ করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে ওনার জন্য দোয়া চেয়ে আপনাদের কাছে আবেদন করছি। আমাদের প্রাণপ্রিয় নেতা যিনি আগামী 25 তারিখ বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন, সেই নেতা দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।